রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে মূলধন ঘাটতি পূরণে চলতি অর্থবছরে ২০০০ কোটি টাকা বরাদ্দ রেখে সংসদে ও বাইরে এবার ব্যাপক সমালোচনার মুখে পড়েন অর্থমন্ত্রী। কিন্তু মূলধন ঘাটতি পূরণে গত ৮ অর্থ বছরে সব মিলিয়ে ১৪,৫০০ কোটি টাকার বেশি দেওয়া হলেও গত মার্চে মূলধন ঘাটতি নিয়ে অর্থ মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে বলা হয় ৮ বাণিজ্যিক ব্যাংক ও ২ বিশেষায়িত ব্যাংকের সে পর্যন্ত মূলধন ঘাটতি দাঁড়িয়েছে ১৫,০০০ কোটি টাকায় এবং এ ঘাটতি মেটাতে ব্যাংকগুলোর পক্ষ থেকে ওই পরিমাণ টাকাই যোগান দেওয়ার জন্য সরকারের কাছে আবেদন করা হয়েছিল। মূলত দুর্নীতি ও রাজনৈতিক চাপে বেআইনিভাবে ঋণ দেওয়ার কারণেই ব্যাংকগুলোর মূলধন ঘাটতি দেখা দিচ্ছে। আর অর্থমন্ত্রী নিজেই বলেছেন ব্যাংকগুলোতে পুকুর নয় সাগর চুরি হয়েছে। মূলধন ঘাটতিতে থাকায় এসব ব্যাংক দেশীয় ও আন্তর্জাতিক বাজারে ব্যবসা পরিচালনায় নানা প্রতিবন্ধকতার মুখে পড়ছে। এ অবস্থায় আগামীতে মুনাফা করে বা বাজারে শেয়ার ছেড়ে ঘাটতি কাটিয়ে উঠতে পারারও কোনো সম্ভাবনা নেই। ব্যাংকগুলোকে বাঁচাতে হাজার হাজার কোটি টাকা দেওয়া হলেও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। খেলাপি ঋণ আদায়ে ব্যাংকগুলো কোনো সাফল্য তো দেখাতে পারছেই না, বরং নতুন নতুন কেলেঙ্কারি এবং তা নিয়ে জোর আলাপের মধ্যেই ব্যাংকগুলোতে বাড়ছে খেলাপি ঋণ ও লোকসান। এমন বাস্তবতায় মূলধন ঘাটতি মেটাতে সরকারের অর্থ যোগান অব্যাহত রাখার যৌক্তিকতা কি? অর্থমন্ত্রী নিজেই বলেছেন ব্যাংক খাতে বিপর্যয় দেশকে ধ্বংস করে দিতে পারে, আর সে বিপর্যয় রুখতেই ভর্তুকি দিচ্ছে সরকার। কিন্তু বছর বছর জনগণের করের হাজার হাজার কোটি টাকা দিয়ে সেই বিপর্যয় ঠেকিয়ে রাখা যাবে কি? এসব প্রশ্নের উত্তর খুঁজতে আজ রাজকাহন স্টুডিওতে আছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খন্দকার ইব্রাহিম খালেদ, বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর বিরূপাক্ষ পাল এবং ব্যাংকার ও অর্থনীতি বিশ্লেষক ডক্টর মামুন রশিদ। স্বাগত আপনাদের তিনজনকে। ইব্রাহিম খালেদ, আমি আপনাকে দিয়েই শুরু করতে চাই যে মানে ভর্তুকি দিয়ে যে আসলে ব্যাংকগুলো বাঁচানো যাবে না এ কথা আপনারা দীর্ঘদিন ধরেই স্পষ্টই বলছেন, তাহলে আসলে এই ভর্তুকি দিয়ে ব্যাংক বাঁচানোর কথা সরকার বলেই কেন, চেষ্টাই করে কেন? এটাই আমার সেটাই প্রশ্ন যে অর্থমন্ত্রী যখন বললেন যে ব্যাংক বাঁচানোর জন্য ভর্তুকি দিচ্ছেন, তো ব্যাংক বাঁচানোর জন্য ভর্তুকি না দিয়ে যদি আরেকটু তদারকি করতেন, আরেকটু অ্যাকাউন্টেবিলিটি এস্টাবলিশ করার চেষ্টা করতেন, তাহলে তো ভর্তুকির প্রশ্নই আসতো না। কাজে সেইটাকে বাদ দিয়ে, আসল কাজ বাদ দিয়ে জনগণের টাকা দিয়ে দেওয়া মানেই হলো এই ব্যাংক থেকে টাকা লুটকে উৎসাহিত করা, যে তোমরা চুরি করো আমি তোমাদেরকে দেবো। ব্যাপারটা খুব সোজা বাংলায় বললে তাই দাঁড়ায়। যেটা আপনি বলছিলেন যে ১৪,৫০০ কোটি টাকা দেওয়ার পরেও ১৫,০০০ কোটি টাকা, তাই ওইটাই প্রমাণ করে যে সরকারের ভর্তুকি দেওয়াটা আসলে যারা দুর্নীতিবাজ তাদেরকে উৎসাহিত করছে। কিন্তু সরকার যে বলছেন, আমি ডক্টর বিরূপাক্ষ পালকে যদি এটা জিজ্ঞেস করি, আপনাকে ও আসবো আপনার কাছে এই একই প্রশ্ন নিয়ে হয়তো, কিন্তু ডক্টর বিরূপাক্ষ পাল, এই যে মানে অর্থমন্ত্রী বলছেন যে দেশ ধ্বংস হয়ে যাবে ব্যাংকগুলো যদি বিপর্যয়ের মুখে পড়ে এবং সে কারণেই এই ব্যবস্থা, মানে সরকারও কি একটা বিপদে? মানে আসলে ভর্তুকি দেওয়া ছাড়া কোনো উপায় নেই, কারণ দেশ ধ্বংস হয়ে যাবে। ঠিক, আমি এটা বিশ্বাস করি না এইভাবে। এটা হচ্ছে যে পশ্চিমা দেশের আদলে একটা তত্ত্ব এসেছে, সেটাকে টু বিগ টু ফেইল বলা হয়, যেটা ২০০৭ এবং ৮-এ যখন ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হলো যুক্তরাষ্ট্রে, তখন বড় বড় কোম্পানিগুলো, ইন্স্যুরেন্স কোম্পানিগুলো, সেগুলোকে বলা হলো যে এগুলো যদি এখন ফেল করে তাহলে পুরা আমেরিকান ইকোনমি, রিয়েল এস্টেট সহ কলাপস করবে। কিন্তু কথাটি ঠিকই ছিল যে ওইটা আসলে তখন তারা নীতির বাইরে গিয়ে, যেহেতু তারা বাজার অর্থনীতিতে বিশ্বাস করে এবং যেহেতু তারা ভর্তুকি বা হঠাৎ করে কাউকে উদ্ধার করাতে বিশ্বাস করে না, সুতরাং সেটা তার নীতির বিরুদ্ধে গিয়ে সেই একটা আনকনভেনশনাল মনিটারি পলিসি নিয়ে 787 বিলিয়ন ডলার দিয়ে তাদেরকে রক্ষা করা হলো। কিন্তু পরবর্তী কিছু সময়ের মধ্যে কিন্তু তারা সেই ঋণগুলো শোধ করে ফেলতে পারলো, সুতরাং সেটা সেখানে কাজে লেগেছিল। আমাদের যে সমস্যাটা সেটা খুব পেরেনিয়াল, যেটাকে বলা হয় চলমান একটা সমস্যা, ক্যান্সারাস। এটা ঠিক ক্যান্সারে যেরকম পেইন হলে প্যারাসিটামল দিয়ে কাজ হবে না, আমার মনে হচ্ছে ঠিক এরকম দিয়ে যেতে 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 এটা কোনো পার্মানেন্ট কোনো সলিউশন হচ্ছে না। সুতরাং ওই তত্ত্বে যে দেশ বিপর্যয়ে পড়ে যাবে, আমি এটা বিশ্বাস করি না। আমি মনে করি যে বিপদগ্রস্ত ব্যাংকগুলোকে মার্জার বা অ্যাকুইজিশন করে খারাপগুলোকে সব একসাথে করে একটা কনসলিডেটেড কিছু দাঁড় করাতে পারা যায়,
কিন্তু ওগুলোর অজুহাতে যদি ভালো যারা পারফর্ম করছে তাদের কাছ থেকে টাকা নিয়ে তাদেরকে দেয়া একটা নৈতিক বিপর্যয় সৃষ্টি করতে পারে, যেটা কি অর্থনীতিতে করা যায় তা তো জানতেই চাইবো। এবং আসলে বাংলাদেশে ব্যাংক খাত কতটা মানে সার্বিকভাবেই কতটা ভালো পারফর্ম করছে সেটাও জানতে চাইবো। যে মানে অর্থমন্ত্রী একবার বেসরকারীকরণেরও কথা বলেছেন, কিন্তু বেসরকারি ব্যাংকগুলোই কি খুব ভালোভাবে চলছে কিনা সেটাও জানতে চাইবো। কিন্তু ডক্টর মামুনুর রশীদ, ডক্টর বিরূপাক্ষ পাল যে কথাটা আমাদের মনে করিয়ে দিলেন যে যুক্তরাষ্ট্রের ব্যাংকগুলোর কথা, যে টু বিগ টু ফেইল, কাজে তাদেরকে একরকমের ভর্তুকি দিয়ে বাঁচিয়ে অর্থনৈতিক বিপর্যয় থেকে দেশকে রক্ষা করা, কিন্তু তারা তো ঘুরে দাঁড়িয়েছিল। একই রকম কি গ্রিসের ব্যাংকের ক্ষেত্রেও কি তাই হয়েছিল, যে গ্রিসের জাতীয় ব্যাংকে যে টাকা ঋণ দেওয়া হলো ইউরোপীয় ইউনিয়নের তরফে? তো আমার কথা হচ্ছে যে এই যে আমরা কেন পারি না, আমাদের ব্যাংকগুলো পারলো না কেন ঘুরে দাঁড়াতে? জিনিসটা হচ্ছে যুক্তরাষ্ট্রের ব্যাংকে একটি ব্যাংকের, তো আমি এখানে বাংলাদেশে স্থানীয় প্রধান নির্বাহী ছিলাম, যুক্তরাষ্ট্রের তৎকালে সবচেয়ে বড় বাণিজ্যিক ব্যাংক ওয়েলস ফার্গো এবং মার্জার হওয়ার আগে আর কি। সো সেই ক্ষেত্রে আমরা নিজেরাও সরকারের টাকা নিয়েছিলাম এবং আমরা নিজেরাও আমাদের নিজেদের শেয়ার প্রাইস $36 আমি কিনেছিলাম, $4 বিক্রি করে দিতে হয়েছিল, আমি নিজে করে দিয়েছি বিক্রি। কিন্তু ঘুরে দাঁড়িয়েছে কেন, সেখানে কি করেছে? যখন যুক্তরাষ্ট্রে আমাদের সিটি ব্যাংক এনেতেই মাইক করবেট গ্রুপ সিইও হয়ে আসলেন, ওনার কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড ছিল। ব্যাকগ্রাউন্ডটা কি? ব্যাড ব্যাংক গুড ব্যাংক ব্যাকগ্রাউন্ড। যে ব্যাড ব্যাংকটাকে আলাদা করা, যেটা ডক্টর বিরূপাক্ষ পাল সুন্দরভাবে বলার চেষ্টা করেছেন হয়তো, যে ব্যাড ব্যাংকটাকে আলাদা করে অ্যাসেটগুলোকে ওইটার মধ্যে নিয়ে গিয়ে পরে আস্তে আস্তে ঠিক করে করে আবার ব্যাড ব্যাংকটাকে স্কুইজ করে দিয়ে গুড ব্যাংকটাকে বড় করে ফেলা। সো মাইকেল করবেটের সেই ধরনের ব্যাকগ্রাউন্ড ছিল এবং আমরা তাই করেছি। আমরা কি করি? স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট বলি, যে মন্দ ঋণগুলোকে এক জায়গায় নিয়ে গিয়ে ওইটাকে সিকিউরিটি কোলাটেরাল ইমপ্রুভ করে রিস্ট্রাকচার করে তারপর আস্তে আস্তে আমরা কি করি, সেটা আদায় করে কিংবা আমরা বিক্রি করে দিয়ে অন্য জায়গায় ডিস্ট্রেসড সেল করি, করে বড় ব্যাংকটাকে, যেটা ভালো ব্যাংক, সেটাকে আস্তে আস্তে রক্ষা করে ওইটাকে মহিরুহে ধারণ করি এবং ওইটার প্রফিটেবিলিটি দিয়ে আমরা যে টাকাটা সরকার থেকে নিয়েছিলাম ওইটা আমরা ফেরত দিয়ে দিয়েছি। যার ফলে আপনারা দেখছেন 2009 সালের পরে সিটি গ্রুপ, এই কয়েকদিন আগে আমার বাকি যে সামান্য কিছু শেয়ার ছিল সেটা কিন্তু আমি বেশ লাভে বিক্রি করেছি, বিকজ সিটি গ্রুপ আবার বেশ প্রফিটেবিলিটি ফেরত এসছে। আমাদের ওখানে যেটা আসে না, এখানে সদ্য ইব্রাহিম খালেদ আছেন, উনি সোনালী ব্যাংকের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক ছিলেন, আরও অনেকগুলো রাষ্ট্রায়ত্ত ব্যাংক চালিয়েছেন এবং পরবর্তীকালে মজার জিনিস হচ্ছে উনি একটা বাংলাদেশ দ্বারা প্রতিষ্ঠিত সবচেয়ে বড় বেসরকারি বাণিজ্য ব্যাংকেরও প্রধান নির্বাহী ছিলেন। এবং ওই সময় আমি একটা ওনাকে প্রশ্ন করেছিলাম, ওনার মধ্যে এখন মনে আছে কিনা জানি না, উনি কিন্তু ঢাকা মিউনিসিপ্যাল কর্পোরেশনের বিরুদ্ধে কেস করে দিয়েছিলেন টাকা আদায় করতে পারছেন না বলে। তো আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম, স্যার আপনি কেস করে দিলেন গভর্নমেন্টের বিরুদ্ধে? বলেছে হ্যাঁ, টাকা দিতে হবে তো আমার টাকা। সো এই যে জিনিসগুলা, এখন আমি যেটা একটুখানি বেরিয়ে এসে বলবো, একটা হচ্ছে নেতৃত্ব, একটা হচ্ছে ডিফল্ট কালচার থেকে বাঁচার জন্য যে একটা ডেডিকেটেড ওয়ে আউট বের করা, আর তৃতীয় যেটা হচ্ছে ওনারদের লং টার্ম সলিউশন বিল্ডিং এর ক্ষেত্রে কমিটমেন্ট থাকা। আমি এই কথাটা কেন বললাম, জনাব কিবরিয়া যখন অর্থমন্ত্রী ছিলেন তখন উনি আমাদেরকে দুটি ফরেন ব্যাংকের প্রধান নির্বাহীকে ডেকে নিয়ে বলেছিলেন, একটু তো আমি ছিলাম, আপনাকে বলেছি আমি, যে আমরা কিভাবে ফরেন ব্যাংকের প্র্যাকটিসটা রাষ্ট্রায়ত্ত ব্যাংকে আনতে পারি। তখন আমার এখন মনে আছে, মরহুম কিবরিয়া সাহেব এখন অফকোর্স বেঁচে নেই, যে আমরা বলেছিলাম যে স্যার আপনার ক্রেডিট পলিসি করতে হবে, আপনি কোন জায়গায় লোন বেশি দিবেন, কোন জায়গায় ঋণ কম দিবেন, সেটা ঠিক করতে হবে। আপনি গতানুগতিকভাবে বছরের পর বছর খালি গার্মেন্টসকে লোন দিয়ে যাবেন, অথচ গার্মেন্টস আর হয়তো বর্ধিষ্ণু অর্থনৈতিক খাত নাও থাকতে পারে। আপনার খুঁজে বের করতে হবে নতুন অর্থনৈতিক খাত কোনটা, নদীতে কোন জায়গায় চর বসছে, সেখানে আমাদের গৃহায়ন করতে হবে। তো এই ধরনের কালচারটা যেহেতু এখনো করতে পারে না, আপনাকে এই কথাটি বলে আমরা ওনাদের কাছ থেকে শুনবো, ওনারা অনেক অভিজ্ঞ, স্পেশালি জনাব ইব্রাহিম খালেদ। সেটা হচ্ছে যে আমরা যখন হলমার্ক ঘটনা ঘটলো তখন আমাকে বিশ্ব ব্যাংকের সাথে এটা আলোচনা উপস্থাপন করতে হয়েছিল, ইউরোপীয় ইউনিয়ন এবং বিশ্ব ব্যাংকের সাথে। তখন আমাদেরকে যখন একটি প্রশ্ন বলা হলো যে আসলে হোয়াট ডু ইউ থিঙ্ক দ্যাট হোয়াট ক্রিয়েটেড হলমার্ক অ্যান্ড হোয়াট উইল মেক শিওর যে আর হলমার্ক হবে না, তখন আমরা বলেছিলাম ই গভর্নেন্স, আমরা বলেছিলাম ক্রেডিট পলিসি, ক্রেডিট কালচার, ক্রেডিট অ্যানালাইসিস কালচার, রিকভারি কালচার, লোন রিস্ট্রাকচারিং কালচার। এত বছর পরে হলমার্কের, হ্যাঁ, প্রদীপ কুমার দত্ত সোনালী ব্যাংকের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক, উনি কিন্তু আমাদের সংসদীয় কমিটি, অর্থ মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির কাছে বললেন হলমার্কের একটি টাকাও আদায় করার সম্ভাবনা নাই। তাহলে আমরা কি করলাম?
আমরা ব্যাংকিং টুল কোনটা খাটালাম সোনালী ব্যাংকে? মানে আজকে সোনালী ব্যাংকের প্রধান নির্বাহী বলছেন যে হলমার্ক থেকে টাকা আদায়ের সম্ভাবনা নাই। তাহলে হোয়াট ওয়েন্ট রং? আমরা কেন বলতে পারছি না? কি কালচারাল চেঞ্জ করলে আমরা বলতে পারতাম যে হলমার্কের টাকা অবশ্যই আদায় হবে? খন্দকার ইব্রাহিম খালেদ, যে মানে আমি যদি মামুন রশিদের কথার সূত্র ধরে বলি যে এক রকমের কিবরিয়া সাহেব অর্থমন্ত্রী থাকার সময় যে ঋণ নীতির কথা নিয়ে আলাপ করেছিলেন সেটার খুব সুস্পষ্ট নীতি হয়েছে এমন নয়। হলমার্ক কেলেঙ্কারি থেকে শিক্ষা নিয়ে আমরা এর পরবর্তী কোনো কেলেঙ্কারি বন্ধ করতে পেরেছি তাও নয়। মানে ব্যাংকিং খাত কি বাংলাদেশে আসলে খুবই মানে একটা অসহায় অবস্থায় কিনা, মানে ঋণ নিলেন না দিলে কি করা যাবে, পরিস্থিতিটা এমন কিনা? আসলে এই ঋণ কথাটা ব্যবহার করাই বোধহয় সঠিক হচ্ছে না, আর আমেরিকার সঙ্গে কম্পেয়ার করার ঠিক হবে না। বাংলাদেশ ইজ বাংলাদেশ, অনেক ছোট, অনেক ঝামেলা। এখানের মূল সমস্যাটা যদি আমরা খুব খোলামেলা বলি, কোনো সিস্টেম ওয়ার্ক করবে না, কারণ সব সিস্টেমের মূলে কিন্তু মানুষ ঠিক না করলে সিস্টেম ওয়ার্ক করে না। অনেক আমাদের দেশে আইন কানুন খারাপ নাই কিছু, কিন্তু ইমপ্লিমেন্টেশন হয় না কেন? পেছনের লোকটা হয় যোগ্য না, আর না হলে দুর্নীতিবাজ। তো এই দুটো থাকলে তো হবে না। বাংলাদেশের ব্যাংকের কিবরিয়া সাহেবের কথা উঠেছে, আমি স্মরণ করছি তাকে। অত্যন্ত ভালো ফিনান্স মিনিস্টার ছিলেন, ইভেন সাইফুর রহমানও খারাপ না। কিন্তু এখন আমরা যেটা দেখছি, যদি একটু সভ্য ভাষায় বলি, খুব অর্থমন্ত্রী খুব ফ্লেক্সিবল মানুষ, এটাই বলতে হয়। আর খারাপভাবে বললে অন্যভাবে বলা যায়, কারণ কথা আমি বুঝি না ওনার। উনি বললেন 4,000 কোটি টাকা কোনো টাকা হলমার্কের সময়, আবার সেদিন বাজেট বক্তৃতায় বললেন 1 লক্ষ টাকা যারা শত বড় লোক। তো এই যে তার যে অসঙ্গতি, তারপরে উনি মাঝে মাঝে বললেন এটা খারাপ ওটা করুন, কিন্তু কোনো অ্যাকশনে ওনার দেখি না। উনি কথাবার্তায় খুব চটপটে, কিন্তু অ্যাকশনে একেবারে দুর্বল। এটা একটা সবচেয়ে বড় কারণ যদি ওনার মতো লোক ফিনান্স মিনিস্টার না থাকতেন তাহলে বোধহয় ব্যাংকের এত দুর্গতি হতো না, কারণ উনি একটা অ্যাকশনও নেন নাই। কারণ ব্যাংকে যেখানে ক্যাশ টাকা নিয়ে কাজ হয়, আমরা ঋণ কথাটা বলছি, আসলে কি ঋণ দিচ্ছি? হলমার্কে ঋণ ছিল? ওই যে কথাটা বলেন প্রদীপের কথা, মানে ঋণ তো ছিল না, লুট ছিল ওটা। এখন এই লুট ঠেকাবার মতন লোকজন কি দেশে ছিল না? সংসদেও অর্থমন্ত্রীর রীতিমতো, আমি জানি না যে খুব রাজনৈতিক প্রশ্ন হয়ে যাবে কিনা আপনাদের জন্য, সংসদেও সকলে অর্থমন্ত্রীরই পদত্যাগ চাইছেন, বিদায় চাইছেন, তাকেই লুটপাটের জন্য দায়ী করছেন। কিন্তু মানে সরকারের 8 বছরে 14,500 কোটি টাকা দিয়ে ব্যাংক ব্যবস্থাকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবার পরেও আসলে খেলাপি ঋণ কমছে না, সেটি কেন ঘটেই যেতে পারছে? তার রাজনৈতিক দিকটা নিয়েও যদি আলাপ করতে চান, আলাপ করতে চাই। একটা বিরতির পর ফিরছি। দর্শক থাকুন রাজকাহনে, টেলিভিশনে, ফেসবুকে, ইউটিউবে। ফিরে এলাম রাজকাহনে। খন্দকার ইব্রাহিম খালেদ, আপনি শুরু করেছিলেন বলা যে আপনি অর্থমন্ত্রীর মধ্যে কোনো মানে কোনো কিছু থেকে শিক্ষা নিয়ে কোনো নীতিগত পরিবর্তন আনবার কোনো প্রবণতা দেখেন না, এবং এটাও বলেছেন যে এই অর্থমন্ত্রী না থাকলে হয়তো এত বিপদে বাংলাদেশের ব্যাংক পড়তো না। আমি এটা বুঝি না যে মানে ব্যাপারটা কি শুধুই অর্থমন্ত্রীর? 8 বছরে যে সরকার 14,500 কোটি টাকা দেয় ব্যাংকগুলোকে ঘুরে দাঁড়াতে, তারপরে 15,000 কোটি টাকা ঘাটতি থাকে, এটা তো মানে খুব বড় মাথা ব্যথার কারণ হওয়ার কথা। হ্যাঁ, এখন ব্যাপারকে একটা পার্লামেন্টারি সিস্টেমে মন্ত্রী হলেন বড়, আর প্রধানমন্ত্রীকে অবশ্য আমাদের হয়তো সেরকম না, প্রধানমন্ত্রীকে বলা হয় সর্ট অফ সিনিয়র কোঅর্ডিনেটর অফ দ্য মিনিস্টার্স। আমি ওই সেন্সে বললাম যে কাউকে না কাউকে তো এটার দায়িত্ব, কারণ এরকম একটা ঘটে গেল আর কেউ দায়ী হবে না, আল্লাহ তাআলা দায়ী, এটা তো হয় না। আমি একটা পুরনো কথা বলি তাহলে। আমার ছাত্র, ভারতের রেলমন্ত্রী ছিলেন লাল বাহাদুর শাস্ত্রী, জওহরলাল নেহরু প্রধানমন্ত্রী। একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমরা কাগজে পড়েছি, বেশ কিছু লোক মারা গিয়েছিল। লাল বাহাদুর শাস্ত্রী পদত্যাগপত্র পাঠালে জওহরলাল নেহরু বলেছিলেন যে আপনাকে পদত্যাগ করতে হবে না, আপনি এটা অ্যাকশন নেন। উনি বলেছিলেন যে আমি রেল বিভাগের মন্ত্রী, আমি সমস্ত দায় দায়িত্ব নিয়ে পদত্যাগ করছি। করে উপনির্বাচনে উনি আবার দাঁড়ালেন, ইলেক্টেড হলেন, আবার মন্ত্রী হলেন। তো এইটা হলো গণতন্ত্র। তো আমাদের দেশে যদি তাই হয়, তাহলে এই রকমের বিপর্যয় এই অঞ্চলের কোনো ব্যাংকে ঘটেনি। আর তাও দেখেন, প্রাইভেট ব্যাংকে না, সব রাষ্ট্রায়ত্ত ব্যাংকে। এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংকের যে বাংলাদেশ ব্যাংকের যে কোয়াসি জুডিশিয়াল পাওয়ার, সেটাকে খাটাতে দেওয়া হয় না। ওই সেকশন 46 ব্যাংকিং কোম্পানিজ অ্যাক্ট, সেখানে পরিষ্কার লেখা যে ওই বোর্ড ভেঙে দেওয়া ইত্যাদি বা সরানো, এটা শুধু প্রাইভেট ব্যাংক হলে বাংলাদেশ ব্যাংকের পাওয়ারটা অ্যাপ্লাই করবে। যদি সরকার কর্তৃক নিয়োজিত মানে সরকারি ব্যাংক হয়, বাংলাদেশ ব্যাংক ক্ষমতা প্রয়োগ করতে পারবে না।
শুধু সুপারিশ করতে পারবে। তার মানে বাংলাদেশ ব্যাংকের হাত কেটে দিয়েছেন, আপনি নিজে ক্ষমতা রেখেছেন নিজের কাছে, তো তা আপনি করলেন না, তাহলে আমি কাকে দায়ী করব? কারণ সেই জন্য বলছি, আর আমি কেন, সংসদে তার কলিগরাই তো তার পদত্যাগ দাবি করছেন, এবং ডেমোক্রেটিক সিস্টেমে এত বড় বিপর্যয়ের পরে তিনি আসলে একজন ব্যক্তি যার পদত্যাগ করা একটা কিন্তু ব্যাপার। পদত্যাগেও তো উনি আসলে করবেন এই সমাধান হবে না। সমাধান কি? এরপরে আমি আপনার কাছে সেই প্রশ্ন নিয়ে আসবো, কিন্তু আপনি কি রকম সমাধান দেখেন? কিন্তু ডক্টর বিরূপাক্ষ পাল, আমরা তো গত বছরে শুনেছি আসলে যে বাংলাদেশ ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক অনেক রকম কড়াকড়ি আরোপ করেছে। এমনকি আমরা ব্যক্তিগত ছোট ছোট ঋণ নিতে গেলেও দেখি যে এখন এত রকম কাগজপত্র দিতে হয়, এত রকম হিসেব নিকেশ হয়। সেই হিসেব নিকেশটা আসলে আমরা বড় বড় ঋণের ক্ষেত্রে দেখছি না কেন, এবং এখনো কিভাবে সেটা করা যাচ্ছে না, মানে সেই বিষয়টি বাস্তবায়ন করা যাচ্ছে না? হ্যাঁ, দেখুন, ইব্রাহিম খালেদ ইতিমধ্যে একটা নির্দেশনা দিয়েছেন বা একটা ইঙ্গিত করেছেন যে কেন্দ্রীয় ব্যাংক বলতে যা বোঝায়, উন্নত বিশ্বে বা অর্থনৈতিক তত্ত্বে যেটা বোঝায়, সেটা ধরে যুক্তরাষ্ট্রে আছে বা যুক্তরাজ্যে আছে, সেখানে তাদের একটা সর্বময় ক্ষমতা থাকে। কিছুদিন আগে আমরা দেখেছি যে জ্যানেট ইয়েলেন, যিনি ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান, তিনি ট্রাম্পের নাম উল্লেখ না করে বলেছেন যে অর্থনীতি চ্যালেঞ্জের মুখে পড়েছে, আমি মানে তাদের উপর থেকে একটা প্রেশার থাকে, সেই প্রেশারটা তিনি কাউন্টার করছেন, সেটা স্পষ্ট করে বলছেন। আমাদের দেশে এগুলি থাকে না। মানে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর রীতিমতো আর কি মানে প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে কথা বলতে পারেন। এবং আপনি যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি, যাকে মানে অর্থমন্ত্রীর সমতুল্য, তার কিন্তু নাম আপনি কেউ জানবে না, কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের প্রধানের নাম জানবে। আপনি যেটা হচ্ছে ব্যাংক অফ ইংল্যান্ডের, যেটা কেন্দ্রীয় ব্যাংকের প্রধানের নাম আমরা জানি, তাকে মার্ক কার্নি, তাকে কানাডা থেকে আনা হয়েছে। সুতরাং সেই জায়গাগুলি খুবই অটোনমাস, খুব শক্তিশালী। আমাদের দেশে যেটা করা হচ্ছে যে সরকারি ব্যাংক এবং বেসরকারি ব্যাংক, বেসরকারি ব্যাংকের উপর কেন্দ্রীয় ব্যাংকের যথেষ্ট মোটামুটি ভালো নিয়ন্ত্রণ আছে। সেজন্য একটা জিনিস লক্ষ্য করুন যে সেখানে খেলাপির পরিমাণ হচ্ছে 5 থেকে 6 ভাগ। সরকারি ব্যাংকে যেহেতু কেন্দ্রীয় ব্যাংক নিয়ন্ত্রণ করতে গেলে হাত অর্ধেকটা কেটে দেওয়া হয়, সবকিছু আবার ব্যাংকিং ডিভিশন আছে, সেটার মধ্যে দিয়ে পার হয়ে আসতে হয়। সুতরাং এক্ষেত্রে ওই জায়গায় আবার খেলাপির পরিমাণ প্রায় 40 ভাগ, 25 থেকে 40 ভাগ। তার মানে এখানে বোঝা যাচ্ছে খুব স্পষ্টত একটি কারণ, কেন্দ্রীয় ব্যাংকের যে ক্ষমতাটা থাকা উচিত অন্যান্য সকল ব্যাংকে, এই ক্ষেত্রে একেবারে নির্ভেজালভাবে কোনো ধরনের বিভাজন ছাড়া ব্যাংকিং খাতের উপরই কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণ থাকা উচিত। এটা বলা উচিত না। সরকারি ব্যাংকগুলোকে একটু কম দেখবেন। সরকারি ব্যাংকে বাংলাদেশ ব্যাংক কিছু কিছু যেটাকে বলে সুপারভাইজার বা সেটাকে কি জানি বলে অবজারভার দিয়েছে, পর্যবেক্ষক, কিন্তু তাদের ক্ষমতা এটা কিছু না, পর্যবেক্ষণ করছে, কিন্তু তার কোনো ক্ষমতা নাই। ভারতে যেখানে একই সিস্টেমের মধ্যে থাকার পর ভারতের অর্থ মন্ত্রণালয় চিন্তা করছে যে কেন্দ্রীয় ব্যাংকে বিচারিক ক্ষমতাটাও দেওয়া হবে, সেখানে আমাদের বিচারিক ক্ষমতাগুলো কেন্দ্রীয় ব্যাংকের কমিয়ে দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় ব্যাংক যদি একটা খেলাপিকে মামলাও দিচ্ছে, সেটাকে স্টে অর্ডার দিয়ে আটকে দেওয়া হচ্ছে। সুতরাং এক অর্থে কেন্দ্রীয় ব্যাংক রাখাটা একটা প্রহসনের মতো হয়ে যাচ্ছে। হয় একে শক্তিশালী করতে হবে এবং সরকারি ব্যাংকের উপর বেসরকারি ব্যাংকের উপর কেন্দ্রীয় ব্যাংকের যে নিয়ন্ত্রণ আছে, সরকারি ব্যাংকের উপর একই রকম নিয়ন্ত্রণ থাকতে হবে, তাহলে এই সমস্যার সমাধান হবে। মামুনুর রশীদ, কেন সরকার মানে কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণ নেই সেই কথাটি তো এই দুজন অতিথি স্পষ্ট করলেনই, কিন্তু কেন এই লুটপাট থামানোর একটা চেষ্টা বা একটা তাগিদ তো আসলে সরকারেরও থাকবার কথা, কারণ সরকারও তো ভীষণভাবে বিব্রত অবস্থায় আছে, কেন সেই উদ্যোগটা নাই? আর এই যে মন্ত্রীর কথাই আপনি বলছিলেন যে তিনি নিজেও বলেছেন যে মানে একরকমের মানে ব্যাংকগুলো থেকে খেলাপি ঋণ আদায়ে যে একরকমের নিরুপায় অবস্থা, লুটপাট বন্ধ করতে নিরুপায় অবস্থা, এটি আসলে তো সরকারের জন্য ভালো হচ্ছে না। মানে কারণটা কি? আপনার বিশ্লেষণ কি? ওনারা দুজনেই কেন্দ্রীয় ব্যাংকে কাজ করেছেন। জনাব বিরূপাক্ষ পাল আমার বন্ধু মানুষ, ওনার সময় তো কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরকে নৈতিক গ্লানি নিয়ে পদত্যাগ করতে হয়েছে, আমরা দেখেছি। সো ওনারা ভালো বলতে পারবেন। আমি বিভিন্ন সময় অভিজ্ঞতা, যেহেতু 30 বছরের অধিককাল বাণিজ্যিক ব্যাংক ব্যবস্থাপনার সাথে জড়িত ছিলাম দেশে এবং বিদেশে, সো আমার যেটা মনে হচ্ছে 3টি উদাহরণ আমি দিতে চাই। একটি উদাহরণ হচ্ছে যে সরকার পরম্পরায়
এই যে ব্যাংকগুলা কিভাবে পরিচালিত হবে, বিশেষ করে রাষ্ট্রায়ত্ত ব্যাংক কিভাবে পরিচালিত হবে ঠিক করতে পারে নাই। তাদের দূরদৃষ্টি ছিল না, তারা সবসময় একটা শর্ট টার্ম চিন্তা করেছেন। তারা মনে করেছেন লোনটাকে বোধহয় ঠিক করে ফেললে হবে, সিকিউরিটি বোধহয় ইমপ্রুভ করলে হবে। যেটা আমি শুরুতে বলার চেষ্টা করেছি, একটা কালচারাল যে চেঞ্জ, একটা ডাইনামিক শিফট, প্যারাডাইম শিফট, যেটা আমরা চায়নাতে দেখেছি, কোরিয়াতে দেখেছি। সদ্য ইব্রাহিম খালেদের সাথে একটু দ্বিমত পোষণ করে বলতে চাই, অনেক ক্ষেত্রে আমরা দেখেছি, যেহেতু দেশে দেশে আমরা অডিট করেছি, আমার সুযোগ হয়েছে 20-এর অধিক দেশে ম্যাক্রো অডিট করার, ব্যাংকের পোর্টফোলিও অডিট করার। তো আমরা দেখেছি যে যেই কারণে ব্যাড ডেট হয় এগুলো প্রায় একই, বিশেষ করে উদীয়মান দেশগুলোতে, বিকাশমান অর্থনীতিগুলোতে অলমোস্ট একই কারণ আমরা দেখেছি। যেই কারণে কোনো ঋণ ব্যাড ডেট হয় কিংবা অনাদায়ী হয়ে যায়, সেগুলো হচ্ছে ঋণ পর্যালোচনার দুর্বলতা, কিংবা নেম লেন্ডিং করা, সিকিউরিটি কোলারেলটি ইমপ্রুভ না করা, কিংবা বিনিময় হারের সমস্যার জন্য পরিপালন না করা। সো সেই ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব বিভিন্ন দেশে ছিল। একটা সবচেয়ে বড় উদাহরণ আমি যে অডিট করেছি, একটা কান্ট্রি বিরাট ট্রানজিশনের মধ্যে গিয়েছে, ইন্দোনেশিয়া, তার প্রমাণ। ওখানে প্রচুর দুর্নীতি ছিল, প্রচুর ক্রোনি ক্যাপিটালিজম ছিল। আজকে ইন্দোনেশিয়াকে দেখেন একটা মডেল হয়ে গেছে। বিরূপাক্ষ পাল বারবার মার্কিন যুক্তরাষ্ট্রের উদাহরণ দিচ্ছেন, বিশ্বব্যাংকের উদাহরণ দিচ্ছেন। উনি জেনে থাকবেন যে মুলানি ইন্দ্রাওয়াতি অর্থমন্ত্রী, যাকে বলা হয় অর্থমন্ত্রী অব দ্য ওয়ার্ল্ড, যেখানে নাকি বসিয়ে দেওয়া হবে সেখানে অর্থমন্ত্রী হতে পারবে সে। তো সে বিশ্বব্যাংকের এখন একজন ব্যবস্থাপনা পরিচালক। সো এই যে সময়টা, এই যে ট্রানজিশনটা কিভাবে ইন্দোনেশিয়া উঠে আসলো, কারণ একটা পলিটিক্যাল কমিটমেন্ট ছিল যে ব্যাংকিং সেক্টরকে ঠিক না হলে উই ক্যানট প্রিপেয়ার আওয়ারসেলফ ফর এ বিগ লিপ। এইটা আমরা কখনো করতে পারি নাই। দ্বিতীয় হচ্ছে দূরদৃষ্টি সম্পন্ন ব্যাংকারের জন্ম না, যেটা অনেক দেশ, ভারত, এমনকি কিছুটা ফেল দেশ পাকিস্তানও সৃষ্টি করেছে বিসিসিআইয়ের মাধ্যমে। প্রচুর দূরদৃষ্টি সম্পন্ন, আন্তর্জাতিক সক্ষমতা সম্পন্ন, দেশে দেশে কাজ করা সম্পন্ন ব্যাংকারের আমরা জন্ম দিতে পারি নাই। তৃতীয় যে জিনিসটা হয়েছে যে অর্থ মন্ত্রণালয় এবং কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে রোল ক্ল্যারিটি ছিল না। অর্থ মন্ত্রণালয় কি করবে, কেন্দ্রীয় ব্যাংক কি করবে। আমরা একটি ছোট্ট উদাহরণ দিয়ে শেষ করতে চাই, আবার আমাদের বোধহয় অনেকদিন হতে পরে একটা ছোট্ট প্রশ্ন করি, মানে আপনি কি একরকমের পরিষ্কারই বলছেন যে মানে একরকমের রাজনৈতিক অঙ্গীকার, মানে পলিটিক্যাল কমিটমেন্ট থাকলেই একটা দেশে হঠাৎ বোঝা যাবে যে সরকারি ব্যাংক থেকে ঋণ নিলেও আসলে ফেরত দিতে হবে, যেমন বেসরকারি ব্যাংক থেকে নিলে দিতে হয়? ইব্রাহিম খালেদ মরহুম সাইফুর রহমানের কথা বলেছেন, আমার প্রচুর শ্রদ্ধা রয়েছে, ওনার সাথে কাজ করার অভিজ্ঞতা রয়েছে আমার, যে ওনার কথা স্মরণ করলেন, উনি যে ভালো অর্থমন্ত্রী ছিলেন। আপনার মনে আছে কিনা যে সোনালী ব্যাংকের ঋণ খেলাপিদের বিরুদ্ধে, তখন ইব্রাহিম খালেদ সাহেব কোন ব্যাংকে ছিলেন আমি মনে করতে পারছি না, হয়তো সোনালী ব্যাংকে ছিলেন, সে তখন যে এই উনি ব্যবস্থা নিয়েছিলেন, সমস্ত রাজনৈতিক স্টলওয়ার্ডরা মনে করেছিল যে এই কারণে নাকি বিএনপি হেরে গিয়েছিল। এবং পরবর্তীকালে সাইফুর রহমান সাহেবের একটা খেদুক্তি ছিল যে আমি এমপি না বলে আমাকে এইভাবে অপমান করলো এই এমপি নামক রাজনৈতিক দলগুলা। এবং উনি মেক শিওর করেছিলেন যে উনি এমপি হবেনই। এবং উনি আমাকে বলেছিলেন যে আমি আগে মনে করতাম অর্থমন্ত্রী এমপি হওয়ার দরকার নেই, এখন আমি মনে করি অর্থমন্ত্রীকে যদি শক্তিশালী হতে হয় তাকে শক্তিশালীভাবে নির্বাচিত একজন এমপি হতে পারে। ওনার কোট আনকোট ওনার কথা। সো এগুলো অনেক কথা বলে। লাস্ট কথা যেটা আমি বলতে চেয়েছিলাম, আজকে দেখেন আপনি এত বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংকে এত বড় হোল, আপনি বলেছেন নিজে, আমরা নিজেরা জানি আইএমএফ একটা পজিশন পেপার তৈরি করেছে, সেখানে বলেছে গতকালকেই আইএফসির সাথে এক আলোচনা, এটা আলোচনা হচ্ছিল আমাদের, সেটা হচ্ছে যে তখন আমি জানতাম যে 12,000 কোটি টাকা আবার শর্টফল, আপনাদের প্রতিবেদন আসলো 15,000 কোটি টাকা, আগে আমি জানতাম 14,000 কোটি টাকা হয়েছে, এখন বলা হচ্ছে 14,500 কোটি টাকা অলরেডি দেওয়া। কিন্তু দেখেন আপনি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ক্ষেত্রে আমরা কিন্তু একটা মিটিং ডাকতে শুনলাম না কাউকে, চলেন আসেন কথা বলি, সিরিয়াসলি কথা বলি, নো কোশ্চেন আস্কড, এনাফ ইজ এনাফ, এটার পর্যায়ে কিন্তু আপনারা বলছেন, কেউ কিন্তু বলছে না। অথচ দেখেন ইসলামী ব্যাংক, এটা ট্রানজিশন হয়েছে, হয়তো প্রয়োজন ছিল। ইসলামী ব্যাংকের চেয়ারম্যান, মাননীয় চেয়ারম্যান আরস্তু খান যদি সত্য হয়ে থাকেন, উনি পত্রিকাকে বলেছেন, উনি প্রথম আলোকে বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী ইসলামী ব্যাংকে কি ঘটছে জানার জন্য ওনার সাথে 40 মিনিট বৈঠক করেছেন। তো ইম্পর্টেন্স কোথায় দেওয়া উচিত আপনি বলেন? একটা প্রাইভেট ব্যাংকের ক্ষেত্রে ইম্পর্টেন্স দেওয়া উচিত, ওটার ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ ব্যাংকের গভর্নর উপর আমরা নির্ভর করছি না। ওটার ক্ষেত্রে আমরা বলছি না যে গভর্নর সাহেব আপনি শক্ত হাতে প্রাইভেট সেক্টর ব্যাংকে ম্যানেজ করেন, বা এত বড় বড় ব্যাংক কেলেঙ্কারির জন্য আসলে কোনো গভর্নরকে সরে যেতে হলো না। আমি খন্দকার ইব্রাহিম খালেদ,
আপনাদের কথা থেকে কি এই জিনিসটা একেবারেই পরিষ্কার, মানে আমরাও হয়তো এটা নিজেরাই জানি যে রাজনৈতিক অঙ্গীকারটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, মানে একরকম কি আসলে সরকারি ব্যাংকের টাকাগুলো দিয়ে দেওয়া হয় একদলকে যাতে তারা আর ফেরত না দেয়, এবং সেটার কি সুবিধা আসলে সরকার পাবে? কারণ সরকারকে তো এই উত্তর 2018-তেও দিতে হবে। এটাকে আমি যদি আমাদের বর্তমান প্রেসিডেন্ট, একসময়কার স্পিকার, তাকে কোট করতে চাচ্ছি। তিনি স্পিকার এই তার চেয়ারে বসে কথাটা বলেছিলেন, খবর কাগজে পড়েছেন। তিনি বলেছিলেন 8 বার তো উনি এমপি হয়েছিলেন, প্রথমবার যখন এমপি হলেন তখন তার মতে সংসদে যেখানে তিনি বসছিলেন কোনো বড় ব্যবসায়ীকে তিনি দেখেননি। সেখানে ছোটখাটো ব্যবসায়ী ছিল, বেশিরভাগই ওনার কথায় উকিল, মোক্তার, ডাক্তার বা ছোটখাটো ব্যবসা করে পলিটিশিয়ান, এরাই ছিল। আর যখন তিনি বিদায় নিলেন প্রেসিডেন্ট হওয়ার আগে, তখন তিনি খেদোক্তি করে বলেছিলেন আজকের সংসদে 62% হলো বড় ব্যবসায়ী, যাদের মূল ক্ষমতাটা, এটা উনি এইটুকুনি বলেছেন, আমি অ্যাড করব, যাদের মূল ক্ষমতাটা এমপিশিপ নয়, মূল ক্ষমতাটা অর্থ দিয়ে তারা রাজনীতিকে আক্রমণ করে অধিকার করে ফেলেছেন। তো অর্থ যখন রাজনীতিকে অধিকার করে তখন তার রাজনীতি থাকে না। কারণ বঙ্গবন্ধুর রাজনীতি বা আমাদের দেশের কথা বলছি, আরও অনেকে ছিলেন আগে, তাদের রাজনীতি তো অন্যরকম। তারা কেউ বড় লোক ছিলেন না, সাধারণ মানুষ সাধারণ কথা বুঝতেন, এবং তাদের পাওয়ারটাই ছিল জনগণ। এখন ওই জনগণের থেকে পাওয়ারটা শিফট হয়ে গেছে অর্থের কাছে, এবং সরকার বলতেই বাধ্য আমি যে অর্থের কাছে বা অর্থশালীদের কাছে কারারুদ্ধ। সেই কারণেই গতকাল সংসদে অর্থমন্ত্রী 100 জন ব্যক্তি ও প্রতিষ্ঠান, ঋণখেলাপি শীর্ষ ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম ঘোষণা করেছেন। আপনি কি এর মধ্যে কোনো ইতিবাচকতা দেখতে পান? এটা কিছুটা বোধহয় তারা বাধ্য হয়ে, কারণ খুব স্বচ্ছতা নাই। যেমন যখনই আমরা বলি যে অমুক কর্পোরেশন বা অমুক কোম্পানি, ক্রাউন কোম্পানি, আমরা চিনি না, কিন্তু লোকটাকে আমি আগেই বলেছি, সিস্টেম বলেন, আমার কেন জানি এরপরে পানামা পেপারস থেকে কিন্তু অনেকগুলো নাম আমরা পেয়েছিলাম, আমার সেই কথাগুলো মনে পড়লো যে তখন সাংবাদিকরা বলেছেন নামটা অনেকগুলো বের করেছেন, কিন্তু অর্থমন্ত্রী কারো নাম বলেন নাই। কারণ নাম বলার সাহসকে তিনি হারিয়ে ফেলেছেন, যে নাম বললে তাদের অপমান হবে, নাম জানলেই কি আমরা কোনো ব্যবস্থা নিতে পারি কিনা, মানে সেই সংক্রান্তেই আমার পানামা পেপারস এর কথা মনে হলো। যে কিন্তু যখন সংসদকে জানাবেন তখন ওই কোম্পানির পেছনে যে মানুষটা, ওই মানুষটাই তো দুর্নীতি করে, কোম্পানি তো করে না। তো সেই জন্য তার নামটা প্রকাশ করাটাই রীতি। আর আরও কারণ আছে, আমাদের ব্যাংকিং কোম্পানি একটা যেটা আছে, যে কোনো কোম্পানির সঙ্গে সংশ্লিষ্ট যারা, তারা কেউই আরেকটি কোম্পানি বা অন্য জায়গায় যদি যুক্ত থাকে সে ঋণ দিতে পারবে না। তো সেই ভয়, কারণ আমার ধারণা এর মধ্যে অনেকেই হয়তো স্বার্থ সংশ্লিষ্ট রয়ে গেছেন, ডিরেক্টর তো অবশ্যই স্বার্থ সংশ্লিষ্ট, আরো অনেকে ডেফিনেশন, মানে তারা এক জায়গায় খেলাপি হয়েছেন আর অনেক জায়গায় ঋণ নিচ্ছেন, সেইটাকে গোপন করার জন্য। সেই জন্য আমি অভিযোগ করব যে মাননীয় মন্ত্রী এটা তাহলে এইভাবে দিলেনই বা কেন? ওখানে উচিত ছিল যারা অন্ততপক্ষে পরিচালক, মালিক, এদের নামটা দেওয়া, এবং কার কত টাকা। উনি একটা অ্যাগ্রিগেট দিয়েছেন, অ্যাগ্রিগেটে তো বোঝা যায় না। সেই জন্য কে বড় খেলাপি, কে কম খেলাপি। কারণ আজকে অনেকেই আমার কাছ থেকে জিজ্ঞেস করলেন, সাংবাদিকরা বিশেষ করে, যে স্যার এর নামটা বলে পড়লাম, তো মনে তো হয় না যে এরা তো ছোটখাটো, বড়দের মধ্যে নাম দেওয়াই হয় নাই। এখন সত্যি বা মিথ্যা যাই হোক, এই প্রশ্নটা উঠতে দিলেন কেন? সেই জন্য যদি নামটা দিতেন, অঙ্কটা দিতেন, তাহলে বুঝতাম যে সরকারের কাজে এই খেলাপিদের ধরে ফেলা হবে বা বিরাট ব্যবস্থা নেওয়া হবে তেমন আশাবাদীও হতে পারছেন না বোধহয়। একটা বিরতির পর ফিরে ডক্টর মামুন রশিদ, আপনাকে দিয়ে শুরু করবো। ডক্টর বিরূপাক্ষ পাল বলতে শুরু করেছিলেন যে সমাধান, এই ফিরে এসে বিরতি থেকে সমাধানের বিষয়ে জানবো। আর এক দর্শক আমাকে লিখেছেন, ভর্তুকি দিয়ে ব্যাংক বাঁচানো সম্ভব কিনা, এই প্রশ্নের উত্তরে তোলা পানি দিয়ে পোলা বাঁচানো যায় না। আমি ভাবলাম এই প্রবাদটা বলি। দর্শক থাকুন রাজকাহনে। ফিরে এলাম রাজকাহনে। মামুন রশিদ, সমাধান নিয়ে আলাপ করব এই পর্বে। মার্চ মাসেও এক বৈঠকে পত্রিকায় দেখছিলাম যে অর্থমন্ত্রী বলেছেন যে সোনালী ব্যাংক ছাড়া বাকিগুলোকে মানে বেসরকারীকরণ করে দেওয়া হোক, এটা একটা সমাধান। এটা কি একটা সমাধান, বা তার কোনো কি আসলে কংক্রিট উদ্যোগ আছে সরকার থেকে? কথা বলেন নাই, 2008 সালে আপনি যদি পত্রিকায় ঘুরে দেখেন, খুঁজে দেখেন, মির্জা আজিজুল ইসলাম তৎকালীন অর্থ উপদেষ্টা, উনিও একই কথা বলেছিলেন। এবং এই লক্ষ্যেই এটা চাইনিজ মডেল, চায়নাতে সাকসেসফুল হয়েছে। সেটা হচ্ছে যে তারা স্ট্র্যাটেজিক ইনভেস্টর এনেছে,
দুর্বল ব্যাংকগুলোতে স্ট্র্যাটেজিক ইনভেস্টাররা নিজেরা যেহেতু ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে অনেক বেশি দক্ষ, ব্যাংক ম্যানেজমেন্টে দক্ষ, তারা ম্যানেজ করে ক্যাপিটাল মার্কেটে আস্তে করে ছেড়ে দিয়ে জনগণকে এটার মালিক বানিয়ে দিয়েছে। এবং এটা আমাদের যেকে বলা হয়েছিল আমাদেরকে এতগুলো রাষ্ট্রায়ত্ত ব্যাংক দরকার কিনা, এখন এটা অমূলক হয়ে গেছে। বিকজ আমরা দেখি একটা গ্রামের আনসারদের জন্য ব্যাংক দরকার, এক ধরনের অর্থ তারা দাবি করলো যে আমাদের একটা ব্যাংক দরকার। আমার একটি বই আছে মুস্তফা আলীর, সেই বই কেনা প্রবন্ধের মতো। সো আমার একটা বই দরকার, পুলিশেরও একটি ব্যাংক দরকার, নেভিরও একটি ব্যাংক দরকার। সেই পর্যায়ে তো আর আলোচনাটা থাকবে না, অর্থমন্ত্রী বললেও পারবেন না। কিন্তু আগে এটা আলোচনা ছিল সত্যই, অনেকেই বলেছিলেন যে সোনালী ব্যাংকে রেখে, যেহেতু সোনালী ব্যাংক কোয়াজাই ট্রেজারি ফাংশন পালন করে, স্যার নিজে সোনালী ব্যাংকের এমডি ছিলেন এবং বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণ যে বিভাগটি ছিল তারও দায়িত্বপ্রাপ্ত ডেপুটি গভর্নর ছিলেন, মাননীয় ডেপুটি গভর্নর ছিলেন। সো ওনারা বলতে পারবেন তখনই আলোচনা শুরু হয়েছিল। এটা শুধু বিশ্ব ব্যাংক না, আমরাও বলেছিলাম যে এতগুলো রাষ্ট্রায়ত্ত ব্যাংকের প্রয়োজন কি। আস্তে আস্তে প্রাইভেট ব্যাংকগুলো বড় হচ্ছে, তারাও দেখভাল করার দায়িত্ব নিচ্ছে। আপনি দেখেছেন একটা ডাইনামিক শিফট হয়েছে। আস্তে আস্তে কিন্তু ব্যাংকিং সেক্টরের কর্তৃত্ব, অ্যাসেট এবং লায়াবিলিটির মালিকানা অনেকটুকু প্রাইভেট ব্যাংকের দিকে চলে গিয়েছে। তো স্বাভাবিকভাবে তারাও ডেভেলপ করছে, তারা ঘাত প্রতিঘাত থেকে শিক্ষা নিচ্ছে, তারা ফাস্টার শিক্ষা নিচ্ছে, যেটা সদ্য ইব্রাহিম খালেদ নিজেই বললেন, বিরূপাক্ষপাল সমর্থনও করলেন। সেই ক্ষেত্রে এখন এতগুলো রাষ্ট্রায়ত্ত ব্যাংকের প্রয়োজন আছে কিনা আমি মনে করি নাই। দ্বিতীয় কথা হচ্ছে, এখন রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো হঠাৎ করে তো ছেড়ে দেওয়া যাবে না, আবার একটা নতুন ধনিক গোষ্ঠী লুটপাটের মতো কাহিনী সৃষ্টি হবে। সেই ক্ষেত্রে তাদেরকে ছিল এটা বন্ধ করে দেওয়া হয়েছে সরকার আসার পরে। ছিল যেটা সিদ্ধান্ত হয়েছিল কোম্পানিগুলোকে লিমিটেড কোম্পানি করা হবে, দ্বিতীয় হচ্ছে কর্পোরেটাইজ করা হবে, তৃতীয় হচ্ছে যেটাকে ভর্তুকিটা আসবে সরকার থেকে আর নয়, আর কোনো ভর্তুকি দেওয়া হবে না, ভর্তুকি আসবে নতুন যারা স্ট্র্যাটেজিক ইনভেস্টর হবে, মানে আকাঙ্ক্ষিতভাবে বিদেশি যারা ভালো ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট করেছে দেশে দেশে বিভিন্ন ইমার্জিং ইকোনমির সহ। তারপরে তারা এটা ক্যাপিটালাইজ করবে। তারপরে তারা কিভাবে বেরোবে, স্ট্র্যাটেজিক ইনভেস্টররা ক্যাপিটাল মার্কেটে নিয়ে যাবে। ক্যাপিটাল মার্কেটে কারা মালিক হবে? ক্ষুদ্র ক্ষুদ্র বিনিয়োগকারীরা এই সমস্ত ব্যাংকের মালিকানা হবে। তাহলে নজরদারি সৃষ্টি হবে যে ওরা সবাই ফলো করবে সোনালী ব্যাংক কেন ব্যাড ডেট হচ্ছে, সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদত্যাগ চাই, সোনালী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ চাই। এই ধরনের জোরালো যখন বানিয়ে আসবে, এইটাই সমাধান। আমরা বিভিন্ন জায়গায় দেখেছি, ভারতে এই কাজটা হয়েছে, সাকসেসফুল হয়েছে। আমাদের দেশে 8-এর পরে যে 9 সরকারটা আসলো, আমরা অনেক আকাঙ্ক্ষা করেছিলাম। আমি নিজে মাননীয় অর্থমন্ত্রীর সাথে তখন আলোচনা করেছিলাম 2009 সালের 19শে জানুয়ারি, আমার মনে আছে, যে স্যার এই যে একটি রেখে বাকিগুলো আস্তে আস্তে বিরাষ্ট্রীকরণ করা হোক, এবং সেই ক্ষেত্রে হঠাৎ করে বিরাষ্ট্রীকরণ না, স্থানীয়দের কাছে ছেড়ে দেওয়া না, স্ট্র্যাটেজিক ইনভেস্টর আনা হোক, লিমিটেড কোম্পানি করা হোক, কর্পোরেটাইজ করা হোক, ক্যাপিটাল মার্কেটে উঠে যাওয়া হোক। সেটা বন্ধ হয়ে গেছে কেন? সদ্য ইব্রাহিম খালেদ আমার থেকে ভালো বলতে পারেন। ডক্টর বিরূপাক্ষপাল, আপনি শুরু করেছিলেন যে মার্জার করে ফেলা উচিত, মানে এই এতগুলো ব্যাংক রাখার দরকার আছে কিনা, বেসরকারীকরণ কোনো সমাধান কিনা, মার্জ করা আরেকটি, এই সমাধানটি নিয়েও বিস্তারিত বলুন। আর আমি মামুন রশিদ যেই মানে আন্তর্জাতিক পদ্ধতিটির কথা বললেন, যে আন্তর্জাতিক ইনভেস্টর আসবে, আমি তো বুঝে পাই না কেন আসবে। মানে 8 বছর ধরে যেই ব্যাংকগুলোতে এত এত টাকা ঢেলে সেই ব্যাংকগুলো ঘুরে দাঁড়াতে পারে না, সেই ব্যাংকে কোন ইনভেস্টর আসবে? আচ্ছা, আমি নবনীতার প্রশ্নের মধ্যে 3টি স্তর আছে। আমি প্রথম যেটি বলতে চাচ্ছি, সেক্ষেত্রে বন্ধু মামুন রশিদের সাথে একটু সেটা অভিপ্রায় উদ্দেশ্যে দ্বিমত না। আমি কিন্তু প্রায় সব, যেমন 6টা সরকারি ব্যাংক, 6টাকে একটিকে রেখে বাকিগুলোকে প্রাইভেট করার পক্ষপাতী না। কেননা সরকারি ব্যাংকগুলোর কিছু সামাজিক দায় দায়িত্ব আছে, এগুলো রুরাল ব্রাঞ্চ আছে, গ্রামাঞ্চলে আছে, এগুলো নিয়োগ কাঠামো ভালো বেশি নিয়োগ করে এবং এগুলোর কিছু সামাজিক দায় দায়িত্ব করে, কল্যাণকর কাজকর্ম করে, এগুলিতে গণমানুষেরা সহজে অনুপ্রবেশ করতে পারে। আমি বলি এই 6টাকে একসাথে রেখে একটা বান্ডেল করে আমি চিন্তা ভাবনা করেছিলাম একবার, যে সোনালী সমন্বিত ব্যাংক বা এরকম একটা, মানে সেটা খুব পাওয়ারফুল একটা স্টেট ব্যাংক, যে স্টেট ব্যাংকের প্রধান গভর্নরের পরবর্তী একজন শক্তিশালী ব্যাংকিং জগতের মানুষ হবেন। সেখানে ফোকাসটা থাকবে এই যে এই কতজন ডিরেক্টর আছেন, আমাদের প্রত্যেক ডিরেক্টর খুব প্রফেশনালি অ্যাপয়েন্টেড হবে। তাহলে এগুলোর একটা সামাজিক দায় দায়িত্ব। এই যে প্রাইভেট ব্যাংক, আমাদের 40টা প্রাইভেট ব্যাংক আছে, এটা সংখ্যাই খালি বাড়ছে ব্যাঙের ছাতার মতো, কিন্তু এরা কিন্তু নিয়োগ বাড়াচ্ছে না। সম্প্রতি দেখা গেছে যে এরা প্রফিট বাড়াচ্ছে প্রায় 17%, কিন্তু সেই অনুপাতে তারা নিয়োগ বাড়াচ্ছে না। সরকারি ব্যাংকগুলোকে রাখলে একটা সুবিধা হয় যে এরা নিয়োগটা, গণমানুষ যেমন আমাদের 22 লক্ষ তরুণী বের হচ্ছে, এরা কিন্তু নিয়োগ পাচ্ছে 7 লক্ষ 8 লক্ষের মতো। সুতরাং
ওগুলিকে আবারও প্রাইভেটদের হাতে দিয়ে দেওয়ার চাইতে এগুলোকে সমন্বিতভাবে, যেমন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এরকম একটা মডেলে করা যায় কিনা এটা ভেবে দেখা যেতে পারে। দ্বিতীয়ত হচ্ছে যে আপনার পরবর্তী প্রশ্নের স্তরটা ছিল যে কেন আন্তর্জাতিক যে পদ্ধতির কথা বললেন মামুন রশিদ, যে বিদেশি ইনভেস্টররা আসবেন, তারা এসে ইনভেস্ট করবেন, তারপরে ঘুরে দাঁড়াবে ব্যাংকগুলো তাদের ব্যবস্থা। মামুন রশিদের সাথে আরেকটা বিষয় আমি একমত, সেটা হচ্ছে যে এটাকে এখন তো ব্যাংকিং সেক্টর, এটা একটা ক্যাপিটাল মার্কেটকে শক্তিশালী করে এটা সিকিউরিটাইজ করা যায় কিনা, এই ব্যাংকগুলোকে সমন্বিত করে বিদেশিরা একটা মানে লোকসানি প্রতিষ্ঠান নিতে পারে, সেটা যদি আমি মার্কেট ভ্যালুটা ওইভাবে করে দেই সেটা নিতে পারে না। যেমন ধরেন লক্ষ্মী মিটাল নামে একজন ভারতের ব্যবসায়ী, তিনি সমস্ত লুজিং স্টিল মিলগুলো কিনে একজন বিশিষ্ট ধনী হয়ে গেছেন। ওইভাবে ভ্যালুয়েশনটা ওরকম করে যদি আমি করে দেওয়া যায়, তাহলে আমার মনে হয় ইন্টারন্যাশনাল টেন্ডারের মাধ্যমে কম্পিটিটিভ একটা ব্যাংকিং স্ট্রাকচার গড়ে উঠতে পারে। এবং আমার মনে হয় এতে ছোট্ট করে যদি বলেন, আপনি কোনো উদ্যোগ দেখেন কিনা যে ব্যাংকিং খাতকে মানে একমাত্র ভর্তুকি দেওয়া ছাড়া বছর বছর আপনি আর কোনো উদ্যোগ দেখেন কিনা, সরকারের কোনো নীতি, উদ্যোগ, পরিকল্পনা দেখছেন কিনা যাতে ব্যাংকিং খাত ঘুরে দাঁড়াতে পারে, যাতে অর্থমন্ত্রীর ভাষায় দেশ ধ্বংসের মুখে না যায়? আমি যে উদ্যোগটা দেখতে চাই এবং দেখতে একদমই পাচ্ছি না, যেটা হচ্ছে লর্ড ক্লাইভের একটা দ্বৈত শাসন ছিল, সেটা যেরকম ভারতের জন্য ক্ষতিগ্রস্ত করেছে, একই সাথে বিচারপতি বলেন বিচার বিভাগেও দ্বৈত শাসন আছে। আমাদের ব্যাংকিং খাতে দ্বৈত শাসন আছে। এইটার যতদিন অবসান হবে, এইটার জন্য যদি উদ্যোগ দেখতে পেতাম এবং বাংলাদেশ ব্যাংককে বিচারিক ক্ষমতা দিয়ে আরেকটু শক্তিশালী করার যদি উদ্যোগ দেখতে পেতাম, তাহলে মনে হয় ব্যাংকিং খাত ঘুরে দাঁড়ানোর একটা সম্ভাবনার স্বপ্ন দেখতে পেতাম। খন্দকার ইব্রাহিম খালেদ, আপনি কোন উদ্যোগ দেখতে পান? কি উদ্যোগ আপনি দেখতে চান? কি করার আছে এখন? এই মানে সব প্রাইভেটাইজ করা বা বিদেশিদের নিয়ে আসা, এরকমের বিপ্লবাত্মক সংস্কার এখানে হবে না, সম্ভব হবে না সামাজিক কারণে। সেই জন্য আমি বিরূপক্ষ পালের সঙ্গে অনেকটা একমত যে মাঝামাঝি পথ একটা, যে সামাজিক কাজকর্মও করতে হবে ব্যাংকারকে। সেই জন্য আমি আরেকটু সহজ যেটা নাকি করা সম্ভব সেইটা আমি বলবো। যেমন আমি লক্ষ্য করছি যে মিনিস্ট্রি অফ ফাইন্যান্সে ব্যাংকিং ডিভিশন যেদিন থেকে ইন্ট্রোডিউস করা হলো, সেই দিন থেকে ব্যাংকের খেলাপি ঋণ বেড়ে গেল। আপনারা হয়তো বলবেন যে এটা কেমন কথা। তার মানে হলো যে এখানে সাধারণত জুনিয়র সেক্রেটারি থাকে এবং দু একজন দুর্নীতিবাজ সেক্রেটারিও ছিল, এখন নাই। তো এদের আতাতে এবং বড় বড় শক্তিশালী চক্র যারা, তারা তো এইসব সেক্রেটারিদের পাত্তাই দেয় না, মানে মিনিস্টারকে পাত্তা দিতে চায় না। ফলে ওই মন্ত্রণালয়ের সুযোগ, মানে তাদের প্রত্যক্ষ বা পরোক্ষ সহায়তায় দুর্নীতির সৃষ্টি হয়েছে ব্যাংকে। এত দুর্নীতি ছিল না। এটা কি আমি দ্বৈত শাসন বলেছি? তো আমি না পরিষ্কার করে বলি ভালো। সেই জন্য আমার সাজেশন হলো ব্যাংকিং ডিভিশনের, ফিনান্স মন্ত্রণালয়ের যে ব্যাংকিং ডিভিশন, এটাকে সম্পূর্ণ উঠিয়ে দিতে হবে, তাতে অনেক সুবিধা হবে, 1 নম্বর। 2 নম্বর হলো খুব স্পেসিফিক ব্যাংকিং কোম্পানি অ্যাক্টের 46 নম্বর ধারা, যা নাকি ওখানে কোয়াসি জুডিশিয়াল পাওয়ার আছে, সেটি শুধু প্রাইভেট ব্যাংকের ক্ষেত্রে প্রযোজ্য, সরকার হলে হবে না। তো এক দেশে 2 আইন হতে পারে না। এবং সরকারি সোনালী ব্যাংকও যে কাজ করে, প্রাইভেট মার্কেন্টাইল ব্যাংক একই কাজ করে। কাজেই এইটি সরকারি ব্যাংকের ক্ষেত্রেও প্রযোজ্য করতে হবে। এই জাস্ট 2টি লাইন বাদ দিলে তবে এটি প্রযোজ্য হবে না, এই কথাটা বাদ দিলে এই সংস্কার করলে হবে। এই দুটো ছোট্ট কাজ করলে আমার মনে হয় ব্যাংকিং সেক্টর। আমাদের এক দর্শক রাশিদ রিপন, তিনি সন্দেহ করছেন যে ভুল থেকে শিক্ষা নিতে এই প্রসঙ্গগুলো আলাপ হয়েছে, যে আমরা শিক্ষা নিয়েছি কিনা, কি করার আছে, কিন্তু তিনি বলছেন যে কত টাকা আসলে চলে গেছে তার হিসেব ব্যাংকগুলোর কাছে আছে কিনা। আমি পত্রিকা পড়তে পড়তে দেখছিলাম যে মে মাসে বণিক বার্তায় একটি রিপোর্ট আছে যে বাংলাদেশ ব্যাংক রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে ঘুরে অনেক গোপন খেলাপি ঋণের খোঁজ পেয়েছে। মানে তার মানে কি অনেক ব্যাংকে আরো খেলাপি ঋণ আছে যেগুলো আবার তারা তালিকাভুক্ত করছেন না? না, ব্যাপারটা ঠিক তা না, কারণ ব্যাংকে ওই হিসাব কিন্তু এক পাই ওদিক ওদিক হবে না। তবে এটাও ঠিক যে আপনি চোখের সামনে পাচ্ছেন না। কারণ হলো বলতে ফখরুদ্দিন সাহেব যখন গভর্নর ছিলেন, তিনি আইন করেছিলেন, তিনি তো করিয়েছিলেন যে অবলোপন হবে, অর্থাৎ ক্লাসিফাইড ওর খাতায় না থেকে অবলোপন হলে ওটা কেউ দেখতে পাবে না। হ্যাঁ, সেই সেন্সে অবলোপনকৃত অনেক টাকা, প্রচুর টাকা অবলোপন, সেই টাকাতে কিন্তু আসলে খেলাপি। কিন্তু অবলোপন মানে কি? মানে একেবারে ইতিহাস থেকে বাদ হয়ে গেল ওই টাকা, মোটামুটি মানে খাতার থেকে বাদ হয়ে গেল, যাতে খাতাটা পরিষ্কার দেখা যায়। তো এটা এক ধরনের প্রতারণামূলক কাজ, কারণ আছে অথচ আমি রাখছি না। সেই সেন্সে হয়তো উনি ঠিকই বলেছেন, দেখা যায় না, তা ওটা ঠিকই, সেইগুলোকে আদায় হচ্ছে না। অবশ্য কত নিয়ম আছে, যেমন মিনিমাম 5 ইয়ার্স
ব্যাড লোন হিসেবে থাকতে হবে, মামলা করতে হবে, তারপরে করা যাবে। তো কিন্তু আমার মনে হয় অবলোপনটাকে আরো একটু শক্ত করা দরকার, যাতে, কারণ জনগণের টাকা এইভাবে অবলোপন হয়ে যাবে। আর এই যে আপনারা বিচারের কথা বলেন, বিচার কি আসলে করার কোনো উপায় আছে? বিচারের সবচেয়ে দুইটা প্রতিবন্ধকতা দেখা যাচ্ছে। একটা হলো, এখন বর্তমান যে আইন আছে তাতে বলা হয়েছে যে যদি মর্টগেজ প্রপার্টি থাকে, ওটাকে বিক্রি করে যে বাকি থাকবে সেই টাকার জন্য মামলা করা যাবে। কিন্তু এটার জন্য ব্যাংকও দায়ী যে 1 লাখ টাকার যে জমি, সেটাকে দেখানো হচ্ছে 10 লাখ টাকা। এখন বিক্রি করতে গেলে তো নিলামে বলবেন 10 লাখ, পাওয়া যায় না। এই ক্ষেত্রে স্ট্রিক্টলি অ্যাকাউন্টেবিলিটি ঠিক করতে হবে, কে করেছে, সার্ভে ফার্ম, ব্যাংক না কে। তাকে যদি 2-1 বার স্ট্রিকচার দেওয়া যায় তাহলে উন্নতি হবে, হচ্ছে না। আরেকটি ব্যাপার হলো যে মামলাও হলো, প্রতিপক্ষ শক্তিশালী, ওখানে কোর্টে গিয়ে একটা স্টে অর্ডার নিয়ে আসলো। এই ক্ষেত্রে আমি এখন বলবো, যেহেতু কিংবা আমি যদি শেষ করি যে মামুন রশিদ, মানে আমাকে তো ডেস্টিনির এমডি সপরিবারে জেলে আছেন, বা হলমার্কের মানে এখনো সপরিবারে আছেন কিনা জানি না, হলমার্কের দোষী ব্যক্তি জেলে আছেন, এটা তো আমাকে সন্তুষ্ট করে না। মানে টাকা তো ফেরত আসছে না, মানে তার মানে বিচারটাও কি খুব মানে বিচারের আসলে সেরকম কোনো প্রক্রিয়া নাই? একটু এক লাইনে বলি, হলমার্ক থেকে আমরা জানি 3606 কোটি টাকা বেরিয়েছে। 3-4 বছর 5 বছর আনতে আমরা দেখতে পেলাম হলমার্কের আইনজীবী ব্যারিস্টার রফিকুল হক কোর্টে বলছেন, আমার মক্কেল তো নিয়েছে সোনালী ব্যাংক থেকে মাত্র 80 কোটি টাকা, সেটা আমরা ফেরত দিয়ে দেব। বাকি টাকা সোনালী ব্যাংকের কর্মকর্তারা লুটপাট করে খেয়ে ফ্রড ফরজারি করে নিয়ে গেছে মাননীয় আদালত, সেটা তো আমার মক্কেল উত্তর দিবে না। ওই যে সিকিউরিটি কোলাটারাল ইমপ্রুভমেন্ট, কত টাকা আসলে বেরিয়েছে। এবং আমি একটু দ্বিমত পোষণ করতে চাই যে লুকিয়ে রাখা সম্ভব কিনা, মন্দ ঋণ চলতি ঋণ হিসাবে দেখানো সম্ভব। অনেক ব্যাংকে আছে, রাষ্ট্রায়ত্ত ব্যাংকও আছে, আসলে ঋণটি মন্দ হয়ে গেছে, কিন্তু বিভিন্ন তরিকা করে দেখানো হচ্ছে ঋণটি এখনো চলতি ঋণ। সেভাবে করে প্রফিট ভাগ হচ্ছে, ডিভিডেন্ড দেওয়া হচ্ছে, শেয়ার প্রাইসকে হাইকআপ করা হচ্ছে ক্যাপিটাল মার্কেটে। সামগ্রিকভাবে শেষ কথা হচ্ছে আইনের শাসন, জবাবদিহিতা সৃষ্টি এবং রাজনৈতিক কমিটমেন্টের বৃদ্ধি করা। তার মানে কত টাকা বেরিয়ে গেছে সেটা নিয়েও কি একটা সংকট আছে? মানে এই সন্দেহটাও, মানে যে হলমার্ক কত টাকা নিয়েছে আর ব্যাংক কর্মকর্তারা কত টাকা নিয়েছেন, এই সন্দেহের জায়গাও কি থাকে? আমি বলি অতটা ধোয়াটে না ব্যাপারটা। সেটা এখন ধরুন 62,000 কোটি টাকার মতো আমাদের খেলাপি আছে, আর প্রায় সব মিলিয়ে ওইটা পরে আসছে, আর প্রায় 40,000 কোটি টাকার উপরে আছে অবলোপনকৃত। তো সেটা 1 লক্ষ প্রায় 20,000 কোটি টাকার মতো আমাদের এই বাইরে চলে গেছে। এখন 7 লক্ষ কোটি টাকা আমাদের ঋণের মধ্যে যদি প্রায় 1 লক্ষ কোটি টাকার উপরে থাকে আমাদের এই যে টাকাটা পাওয়া যাচ্ছে না, তাহলে অর্থনীতির ব্যাংকিং খাত চালিয়ে যাওয়া খুব কষ্টকর হয়ে যাচ্ছে। আপনাকে বুঝে যখন শেষ করতে দিন, আপনি শেষ করতে চাচ্ছেন। আমরা সেটাই বলতে চাই যে এটা পলিটিক্যাল কমিটমেন্ট না থাকলে তো ওই ব্যাংকিং ডিভিশনও উঠবে না এবং বাংলাদেশ ব্যাংকে ক্ষমতা দেওয়া হবে না। কারণ বাংলাদেশ ব্যাংকে ক্ষমতা না দেওয়ার কথাটা কেউ বলবে না যে কেন। আমি একটু বলতে চাই, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলির যারা চেয়ারম্যান ডিরেক্টর হয়ে আসেন, এরা অনেকেই সরকারের সচিব, অতিরিক্ত সচিব, জয়েন্ট সেক্রেটারি। তারা মনে করেন যে গভর্নর বেটা, ও আমাদের উপরে খবরদারি করবে, কাজে ওকে ক্ষমতা দেওয়া যাবে না। এই জন্যই 46 অ্যামেন্ডমেন্ট হচ্ছে না। তো এখন এটা কি ব্যুরোক্রেসির কাছে আমরা বন্ধ রেখেছি? আমাদের বাংলাদেশ ব্যাংক প্রফেশনাল জায়গা। আর দেখেন, আমাকে শেষ করতেই হবে। একটা অসংখ্য ধন্যবাদ খন্দকার ইব্রাহিম খালেদ। আশা করতে চাই যে এই নিয়ে আর কথা বলতে হবে না, কিন্তু নিশ্চয়ই আরো কথা বলার সুযোগ হবে। ডক্টর বিরূপাক্ষ পাল, মামুন রশিদ, দর্শক আপনাদের ধন্যবাদ যারা সঙ্গে ছিলেন রাজকাহনের প্রথম পর্বে। পরবর্তী পর্বে স্থানীয় নির্বাচনে কি আসে যায় এই বিষয়ে আলোচনা করবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার এবং জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। সঙ্গে থাকবেন আপনিও।